সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালী আমেরিকার এবং আমেরিকা কন্ট্রোল করবে এবং সেখান থেকে টোল আদায় করবে আমেরিকা, এই কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে তিনি কি হরমুজ প্রণালীর সংঘাত দ্বন্দ্ব আরও বেশি উস্কে দিলেন কিনা, সে প্রশ্ন আমি শুরুতেই রাখলাম। এদিকে ইরানের সাথে আমেরিকার যে পরিস্থিতি, বা আমেরিকা ইরানের উপর যে দফায় দফায় হামলা করছে এবং যুদ্ধের যে বর্তমান অবস্থা, তাতে আমেরিকার অস্ত্রের মজুদ উদ্বেগজনক অবস্থায় পড়েছে। তার মানে মারাত্মকভাবে অস্ত্রের মজুদ কমে গেছে। একজন গবেষক বলছেন, বর্তমানে গত কয়েকদিন ধরে ইরানের সাথে যে হারে যুদ্ধ হয়েছে আমেরিকার, এই হারে যদি যুদ্ধ চলে তাহলে অল্প কিছুদিনের ভেতরেই আমেরিকার অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে যাবে। তাহলে আমেরিকা আসলে কিসের আশায়, কিসের নেশায় এই যুদ্ধ করছে? এদিকে ইরানের আরেকটি বিমান, যাত্রীবাহী বিমান, আজকে ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই বিমানটি অবতরণের মধ্য দিয়ে ইয়েমেন মনে করছে, ইয়েমেন বলতে ইয়েমেনের হুতি সরকার মনে করছে যে ইয়েমেনের উপরে সৌদি আরবের যে কয়েক বছরের আকাশ অবরোধ ছিল তার অবসান হলো। যদিও ইরানের বিমান ইয়েমেনে যখন অবতরণ করতে যাচ্ছিল তখন সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের অভিযোগ এমন। পরে ইরানের ওই বিমান অবতরণ করেছে ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে। হুতি সরকারের সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হরমুজ প্রণালী নিয়ে যে আমেরিকার দাবি, এই বিষয়টার একেবারে আদ্যপান্ত ক্লিয়ার করে আমি আজকে আরও আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার একটু পরীক্ষা নিরীক্ষা, ব্যবচ্ছেদ, এগুলো আমরা ঘেটে ঘুটে দেখার চেষ্টা করি। তিনি বলেছেন 50 বছর ধরে আমেরিকা হরমুজ প্রণালীতে নিরাপত্তা দিয়ে এসেছে এবং এটা তারা ধরে রাখবে, এবং হরমুজ প্রণালী থেকে অর্থ নিলে আমেরিকাই নেবে, তাদেরই অধিকার। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কি করে আমেরিকার এই অধিকার থাকে? প্রথমত, আমেরিকা এই অঞ্চলের কোনো দেশ না। দ্বিতীয়ত, আমেরিকার পানিসীমার ভেতরে এই হরমুজ প্রণালী না। তৃতীয়ত, পারস্য উপসাগরীয় এলাকার যে দুই দেশের মালিকানায় এই হরমুজ প্রণালী, তাদের কি সম্মতি আছে? ইরান এবং ওমান, তাদের কি সম্মতি আছে? বরং তারা তো বলছে যে তারাই এই হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, তারাই নিয়ন্ত্রণ করবে, তারাই ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। আমেরিকা তাহলে কি করে আসে? একটা আজব কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এই আজব কথা আসলে কোথায় নিয়ে যাবে মধ্যপ্রাচ্যকে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে এটা আমেরিকান নিরাপত্তা দিয়েছে, আমেরিকা এত বছর কোনো পয়সা কড়ি নেয়নি, এখন থেকে পয়সা নেবে এবং নিরাপত্তা দেবে, তাহলে প্রশ্ন আসবে ইরানের পক্ষ থেকে এবং ওমানের পক্ষ থেকে যে আমাদের মালিকানায় যে হরমুজ প্রণালী থাকার কথা, সেই মালিকানা আমাদের না থেকে আমেরিকার হয়ে যায় কি করে, এবং আমেরিকা এখান থেকে পয়সা নেবে কি করে? আন্তর্জাতিক সমুদ্র আইন সম্পর্কে একটু কথা বলি। আন্তর্জাতিক সমুদ্র আইন কি বলছে? এই হরমুজ প্রণালী আসলে কাদের? আন্তর্জাতিক আইনে বলা হচ্ছে যে প্রতিটি দেশ তার উপকূল ভাগ থেকে 12 নটিক্যাল মাইল সামনে, অর্থাৎ সমুদ্রের ভেতরে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল, তার মানে 22 কিলোমিটার, 22 কিলোমিটার সামনে পাবে। হরমুজ প্রণালীর সবচেয়ে যেখানে সরু জায়গা, চিকন জায়গা, তার প্রশস্ততা, অর্থাৎ ওই জায়গাটা চওড়া 31 কিলোমিটার। এখন যদি 22 কিলোমিটার ইরানকে দিই তার উপকূল থেকে সমুদ্রের ভেতরে, আর ওমানকে যদি তার উপকূল থেকে 22 কিলোমিটার সামনে দিই সমুদ্রের ভিতরে, তো 22 44 কিলোমিটার হয়ে যায়। তাহলে আন্তর্জাতিক জলপথ থাকে কোন জায়গায়, আন্তর্জাতিক পানিসীমা থাকে কোন জায়গায়, যেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারবে? দুই দেশেরই তো পুরোপুরি পূরণ হয় না। তাহলে ধরে নিতে হবে যে যা আছে তা সমান সমান ভাগ করে নেবে। যে জায়গায় সবচেয়ে চিকন
সেই জায়গায় 31 কিলোমিটার, তার অর্ধেক হচ্ছে 15.5 কিলোমিটার। ইরানের ভাগে 15.5 কিলোমিটার, ওমানের ভাগে 15.5 কিলোমিটার। তার মানে ইরান 15.5 কিলোমিটার সমুদ্রের ভিতরে আসতে পারবে এবং ওমান 15.5 কিলোমিটার সমুদ্রের ভিতরে যেতে পারবে। তাইলে তো দুই দেশের এইভাবে আসলে এইভাবে শেষ হয়ে গেল। আরও তো লাগবে, কিন্তু সেটা তো হয় না, নেই তো, ওভারল্যাপ করার জায়গা কোথায়? সে কারণেই এই 15.5 কিলোমিটার নিয়ে দুই দেশ সন্তুষ্ট থাকলো। তাইলে মাঝখানে তো আন্তর্জাতিক পানিসীমা বলতে আর কিছু থাকলো না। তাহলে কি জাহাজ চলাচল করবে না? এই জায়গায় জাতিসংঘের যে সমুদ্র আইন তা কি বলছে, ইউনিক্লজ যেটা, সেটা কি বলছে? বলছে যে এই রকম প্রেক্ষাপট যে সমস্ত সমুদ্র সীমার বা এই রকমের প্রণালীতে, সেই জায়গায় এই আইন হবে যে এই সমুদ্র সীমা অর্থাৎ সমুদ্রের মালিকানা হয়তো উপকূলবর্তী দুই দেশের বা তিন দেশের যে কয়টা দেশ থাকবে তাদের থাকবে, কিন্তু জাহাজ চলাচল একেবারে বিনা বাধায় জাহাজ চলাচল করতে পারবে, ফ্রি মুভমেন্ট পাবে। এখন ইরান এখানে কি বাধা দিতে চায় কিনা জাহাজে? কোন কোন জাহাজ একদম ফ্রিলি মুভমেন্ট করতে পারবে? বাণিজ্যিক জাহাজগুলো, সামরিক জাহাজ না। তো ইরানকে এখানে জাহাজকে বাধা দিতে চায় কিনা সেটা একটা প্রশ্ন। ইরান বারবার বলছে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই হরমুজ প্রণালী যেহেতু আমাদের এলাকায়, আমাদের ভূখণ্ডে, আমাদের পানিসীমায়, সেক্ষেত্রে এখানে পরিবেশ ব্যবস্থাপনার ব্যাপার আছে। কারণ প্রতিদিন 100-র বেশি তেল এবং গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সারবাহী জাহাজ চলাচল করে, জাহাজ ভেড়ে প্রতিদিন অর্থাৎ ওই এলাকায় প্রতিদিন শত শত জাহাজের আনাগোনা থাকে। তো এই যে শত শত জাহাজে হাজার হাজার নাবিক, ক্রু, কাপ্তান, আরও কত কিছু, তাদের খাওয়া দাওয়া, মলমূত্র ত্যাগ থেকে শুরু করে বহু কিছু। আবার তেল গ্যাস পরিবহন করতে গেলে সেক্ষেত্রে কিছু না কিছু চুইয়ে সমুদ্রের ভিতরে পড়ে। সব কিছু মিলে এই অঞ্চলের অর্থাৎ ইরান এবং ওমানের উপকূলের যে পরিবেশ, সেই পরিবেশটা বিঘ্নিত হয়, মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়। এতদিন ইরান এবং ওমান এটা ভাবিনি, এখন ভাববে। এখান থেকে এমন একটা ফি তুলতে হবে যে ফি দিয়ে এই হরমুজ প্রণালী এলাকার পরিবেশ, নৌ চলাচলের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি ম্যানেজ করা যায়। ইরান এই কথা বলছে। এখন এই রকম কথা কেন বলতে বাধ্য হচ্ছে বা কেন বলা বলি হলো, সেটা হচ্ছে এই যে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে আমেরিকা কিন্তু আপনার বাহরাইনে তার ৫ম নৌবহরের ঘাঁটি গড়ে তুলেছে। ব্রিটেনের বড় রকমের সামরিক উপস্থিতি আছে, ফ্রান্সের আছে। এরপরে এই যে পারস্য উপসাগরীয় এলাকার যে সমস্ত দেশ, আরব দেশগুলো একেবারে সাগরের সাথে লাগোয়া যে সমস্ত দেশ, তার প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। এবং এই সমস্ত ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তা তো আমরা সবাই দেখছি। যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তো ইরান বলছে আমার বিরুদ্ধে ব্যবহার করছো, অথচ আমার পানি সীমা দিয়ে তোমরা যাচ্ছ জাহাজ ভর্তি অস্ত্র দিয়ে, আর সেই অস্ত্র তোমরা আমার বিরুদ্ধে ব্যবহার করতে দিচ্ছ। এটা হতে পারে না, এটা হতে দেব না। এখন কাগজে কলমে দুনিয়ায় অনেক কিছু লেখা থাকে, সব কি মানে? যেমন সারা বিশ্বে কোনো দেশে, জাতিসংঘের সদস্য কোনো দেশে যদি কোনো রকমের সংকট তৈরি হয়, সেটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। সেখানে আমেরিকা কি কারোর কাছে কোনো তোয়াক্কা করে জাতিসংঘের আওতায় কোনো সিদ্ধান্ত নেয়? যেমন এই যে ইরানের বিরুদ্ধে তারা যে যুদ্ধ শুরু করেছে, তারা কি জাতিসংঘের অনুমতি নিয়েছে নাকি মার্কিন কংগ্রেসের অনুমতি নিয়েছে? মার্কিন কংগ্রেসের অনুমতি নিলেও তো জাতিসংঘের অনুমতি নেওয়া হয় না। সেক্ষেত্রে কাগজে কলমে অনেক আইন, অনেক নিয়মের কথা লেখা থাকে, কয়জন আর সেই আইন মানে? যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা করার কোনো নিয়ম আছে? নেই। এই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রথম হামলা করলো, একেবারে প্রথম দিনই তো ওই যে মিনাব শহরের ছোট্ট বাচ্চাদের যে গার্লস স্কুল যেটা, সেখানে হামলা করলো এবং 170 জন স্টুডেন্ট, টিচার এবং স্কুলের স্টাফ তারা নিহত হলো। একই কোনো আইন আছে যে এরকম বেসামরিক লোকজনের উপর হত্যা করা, হামলা চালানো যাবে? নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এই যে কাগজে কলমে অনেক নিয়ম নীতিই থাকে, বাস্তবে তার প্রয়োগ কমই হয়। আমেরিকা যদি এই সমস্ত করে, ইরান আলটিমেটলি এখানে প্রশ্ন তুলছে বা তুলতে পারে যে আমেরিকা যদি এত আইন ভঙ্গ করতে পারে, তাহলে আমার সমুদ্র সীমা, আমার জলসীমা, আমার ভূখণ্ড, আমার উপকূল, এখানে এরা এত পরিবেশ দূষণ করবে এবং আমার জলসীমা দিয়ে অস্ত্র নিয়ে গিয়ে সেই অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে, আমি তা করতে দেবো না। এটা তো অনেকটা
যৌক্তিক দাবির মতোই বলে মনে হয়। আপনাদের কি মনে হয় দর্শক? যাই হোক, সেক্ষেত্রে আমি বলি, ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালী কন্ট্রোল করতে চায় এবং এখান থেকে টোল আদায় করতে চায়, তাহলে ইরান, ওমান তো এটা মানবেই না, প্লাস রাশিয়া, চীন তারাও কেউ মানবে না। এটা অসম্ভব ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার, এটা হতেই পারে না। বরং ইরান যে জাহাজ প্রতি একটা ফি নেওয়ার টার্গেট ঠিক করেছে এবং ওমানের সাথে আলাপ আলোচনা চলছে এবং কোনো কোনো জাহাজ থেকে এখন ফি নিচ্ছে, ব্যাপারটা সম্ভবত এখানে গিয়েই থামবে। সেক্ষেত্রে একথা ভাবার কোনো সুযোগ নেই যে হরমুজ প্রণালীর কন্ট্রোল আমেরিকা কখনো করতে পারবে। ইরান তো বলছে যে যুদ্ধ করে হলেও প্রয়োজনে আমরা এই হরমুজ প্রণালীর কন্ট্রোল আমাদের হাতে রাখবো। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা আরও বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেগুলো একটু আলোচনায় আনি। এখানে হরমুজ প্রণালী নিয়ে যখন এরকম একটা টেনশন, তখন যুদ্ধ আমেরিকা এবং ইরানের ভেতরে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। এবং আমি তো আরও আগেই প্রশ্ন তুলেছি, পরমাণু কর্মসূচি বাদ দিয়ে এখন হরমুজ প্রণালীই কি আমেরিকার কাছে সবচেয়ে বড় টপিক হয়ে গেল কিনা, বড় ইস্যু হয়ে গেল কিনা, যার কারণে যা নিয়ে ইরানের সাথে এখন যুদ্ধ করতে হচ্ছে এবং ব্যাপারটা তো তাই এখন প্রমাণিত হচ্ছে। ফলে এই হরমুজ প্রণালী নিয়ে বড় সংকট তৈরি হয়েছে এবং এই সংকট খুব সহজে মীমাংসা হচ্ছে না। তাহলে যুদ্ধ অনিবার্য এবং যুদ্ধ ইরান আমেরিকাকে করতে হবে। ইরান কিন্তু আজকে বলেছে যে 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা, এইটা এখন কার্যত মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। সেক্ষেত্রে এই সমঝোতা আদৌ কার্যকর থাকবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে যুদ্ধ অনিবার্য হয়েও যাচ্ছে। যুদ্ধ যদি অনিবার্য হয়, সেখানে আমেরিকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, CNN এর রিপোর্টে উঠে এসেছে যে আমেরিকা মারাত্মক রকমের অস্ত্র সংকটের মধ্যে, অস্ত্র ঘাটতির মুখে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই কথা বলছে। তা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে মানে কি? তারা তো জেনে শুনেই বলছে, তারা তো বিনা কারণে আমেরিকাকে পরাজিত শক্তি বা দুর্বল শক্তি হিসেবে তুলে ধরার কোনো কারণ নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, CSIS, এই প্রতিষ্ঠানের প্রতিরক্ষা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলছেন যে যুদ্ধ বর্তমান গতিতে চললে ভবিষ্যতে চীন এবং উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার সক্ষমতা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। কে বলছে? CIS এর প্রতিরক্ষা বিশ্লেষক এবং সাবেক মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান। এপাশে ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্র নীতি বিষয়ক গবেষক মাইকেল ও হ্যানলন, তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের অস্ত্রের মজুদ যতটা চাই তার চেয়ে এখন অনেক কম। তার মানে দাঁড়াচ্ছে আমেরিকার যে অস্ত্র ভাণ্ডার তা অনেকটা ফুরিয়ে গেছে এবং এই প্রতিবেদনে বলাই হয়েছে যে যুদ্ধের প্রথম দিকে আমেরিকা ধমাধম হাজার হাজার গুরুত্বপূর্ণ এবং অ্যাকুরেট নির্ভুলভাবে যে সমস্ত ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এইগুলো ব্যবহার করে ফেলেছে। এ কারণে এখন আর এই রকমের মজুদ নেই তাদের সামনে, তারা কিন্তু ঝুঁকির মুখে। অন দ্য আদার হ্যান্ড, ইরান কিন্তু তার অস্ত্র ভাণ্ডারে এখনও ব্যাপক সমৃদ্ধ এবং তার হাতে প্রচুর সামরিক শক্তি রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্ভবত গত পরশুদিন বলেছেন যে হারে যুদ্ধ চলছে, এইভাবে যদি যুদ্ধ চলে আগামী 5 বছর ইরান যুদ্ধ করে যাবে, তবু তার অস্ত্রের মজুদে বড় রকমের টান পড়বে না, শেষ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন যুদ্ধ করছে ইরান এবং আমেরিকা। আমেরিকার অস্ত্রের ভাণ্ডার অনেকটা খালি হয়ে যেতে পড়েছে। আমেরিকা অস্ত্রের দিক দিয়ে বেশ একটা উদ্বেগজনক সংকটের মধ্যে পড়েছে। অন্যদিকে ইরান কিন্তু বেশ ভালো অবস্থানে আছে, যার প্রেক্ষাপটে এখন এখানে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমার মনে হয়। বিশেষ করে আমেরিকার গবেষক যারা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যুদ্ধের এখানেই ক্ষান্ত দেবে, এখানেই সমাপ্তি ঘটাবে, নাকি আরও যুদ্ধ করবে? সামনে কিন্তু অনেক বড় কিছু আছে। চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার পক্ষ থেকে গত সপ্তাহে কিন্তু চীন এবং রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে। যৌথ সামরিক মহড়া যখন চালানো হয় তখন তার একটা কল্পিত শত্রু থাকে। চীন এবং রাশিয়ার কল্পিত শত্রু অবশ্যই উত্তর কোরিয়া না, অবশ্যই সাধারণ কোনো দেশ না, অবধারিতভাবে আমেরিকা। আমেরিকাকে এটাও মাথায় রাখা উচিত। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু কথা বলি ইয়েমেন প্রসঙ্গে। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে আজকে সৌদি আরবের পক্ষ থেকে বোমা বর্ষণ করা হয়েছে, বিমান হামলা চালানো হয়েছে। কেন?
যাতে ইরানের বিমান নামতে না পারে। ইরানের মহান এয়ারলাইন্সের আরেকটি বিমান আজকে ইয়েমেনে গিয়েছিল যাত্রী নিয়ে। সম্ভবত যে সমস্ত ইয়েমেনি নাগরিককে ইরানের সর্বোচ্চ নেতার জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এনেছিল, হয়তো তাদেরকে আজকে ফেরত দিয়ে গেছে। তো এই বিমান যখন গেছে ইয়েমেনের আকাশে, তখন সৌদি আরবের পক্ষ থেকে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বর্ষণ করা হয়েছে যাতে বিমানটি না নামতে পারে। এই বিমানটি পরে হোদাইদা বিমানবন্দরে নেমেছে এবং যেভাবে নেমেছে সেখানে আর কিছু করতে পারেনি। তার মানে দাঁড়াচ্ছে ইরান অনেকটা জোর করে বা নিজের ইচ্ছা মতো ইয়েমেনের উপরে যে আকাশ অবরোধ দেওয়া ছিল সেই অবরোধ ভেঙে দিল। এটা কিন্তু প্রায় 1 যুগ আগের কথা। তো এটা ইয়েমেনের জন্য এই মুহূর্তে অনেক বড় ঘটনা। কিন্তু ভিন্ন প্রশ্ন আছে এখানে। সৌদি আরব যে সানা বিমানবন্দরের উপর হামলা চালিয়েছে, এই হামলার পর ইয়েমেনের হুতি সরকার সমর্থিত যে সামরিক বাহিনী তারা বলেছে সৌদি আরব এই হামলার মধ্য দিয়ে মূলত 2 দেশের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে যে যুদ্ধবিরতি আছে সেইটা কার্যত ভেঙে দিয়েছে। এখন আমরাও আর ওই যুদ্ধবিরতি মানতে বাধ্য নই, আমরা এখন সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তার মানে হচ্ছে যে বহুদিন আগে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এবং ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের অনেক হিসাব নিকাশ, অনেক পরিস্থিতি বদলে গেলেও সৌদি আরব কিন্তু ইয়েমেনের উপর তার আকাশ অবরোধ এখনও বজায় রাখতে, বহাল রাখতে প্রস্তুত বা সেই রাখতে চায়। প্রশ্ন হচ্ছে যে তাদের এই অবরোধ রেখে লাভটা কি? তারা কি পাবে ইয়েমেনে? এবং ইয়েমেন কি সৌদি আরবের কাছে আত্মসমর্পণ করবে? যদি তাই না করে তাহলে কেন একেবারে নিকটতম প্রতিবেশী দেশ ইয়েমেনের সাথে সৌদি আরব এখনও শত্রুতার নীতি অনুসরণ করছে? আমার মনে হয় যে আজ এবং এখনই এই সৌদি শত্রুতার নীতি বাদ দেওয়া উচিত, বাতিল করা উচিত। বরং এখন 2 প্রতিবেশীর মধ্যে কিভাবে আরও অনেক বেশি সুন্দর সম্পর্ক তৈরি করা যায় সেই দিকে যাওয়া উচিত। তা না হলে হুতিরা যদি আবার সৌদি আরবের উপর হামলা চালায় তাহলে পরিস্থিতি কিন্তু ভিন্ন রকমের হবে। মধ্যপ্রাচ্যের নতুন করে আরেকটা ডাইমেনশন সৃষ্টি হবে, আরেকটা সমীকরণ তৈরি হবে। আমরা আশা করব সেই রকমের নতুন ডাইমেনশন তৈরি না করে বরং শান্তিপূর্ণ উপায়ে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যকার যে সংকট এখনও আছে সেগুলো মিটমাট করে ফেলা উচিত। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যাওয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে মতামত বুঝতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে হরমুজ প্রণালী আমেরিকা কন্ট্রোল করবে এবং অর্থ আদায় করলে আমেরিকাই করবে, এই বক্তব্যকে আসলে কতটুকু সমর্থন করা যায়? এই বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য? এবং এই বক্তব্যের পরে ইরান এবং ওমানের প্রতিক্রিয়া কি হতে পারে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।